ইস্টবেঙ্গল কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কেরালার ঘর ভাঙতে চলেছে। চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল আজ আবারও মাঠে নামতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে অবশ্যই ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, তার সাথে বেশ কিছু ফুটবল নিউজও শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে, তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা নেক্সট জোনাল রাউন্ডে কোয়ালিফাই করেছে, এবং জোনাল রাউন্ডের পূর্ণ সূচি কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তোমরা পেয়ে যাবে, সেখানে আমরা শেয়ার করে দিয়েছিলাম। তো আজ কিন্তু মোহনবাগান তারা অলরেডি ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ফার্স্ট হাফে 1-0 পিছিয়ে রয়েছে। সেকেন্ড হাফে তারা কীরকম কামব্যাক করে সেই দিকে আমাদের নজর থাকবে। এবং ইস্টবেঙ্গল কিন্তু আজকে ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর 3টে থেকে তারা মুখোমুখি হতে চলেছে বিধাননগর MS এর মুখোমুখি। এবং ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্স করে কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। হেড টু হেডের রেকর্ডে কিন্তু মোহনবাগানের থেকে এগিয়ে থাকার জন্য ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন। মোহনবাগান কিন্তু সেকেন্ড পজিশনে ছিল। কিন্তু ডার্বি ম্যাচের পরবর্তী ম্যাচ সব সময় আমরা দেখি একটা চাপের ম্যাচ, একটা হোঁচট খাওয়ার ম্যাচ হয়। আজকের ম্যাচ নিয়ে যথেষ্ট সিরিয়াস কিন্তু থাকতে চাইছে কোচ, এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করাতে চাইছে। এবং আমরা এই যে প্রত্যেকটা ম্যাচে দেখলাম পেকা ম্যাজিক, পেকা থাকা মানে ইস্টবেঙ্গলের মাঝমাঠ নিয়ে সেরকম খুব একটা সমস্যা হওয়ার জায়গা নেই। যেরকমভাবে ডিফেন্সিভ ওয়ার্ক করে সেইভাবে গিয়ে চান্স ক্রিয়েট করা, গোল করানো, সমস্ত জায়গায় পেকাকে দেখা যায়। তো ডার্বি ম্যাচে তোমাদের সকলেরই মনে থাকবে ভানলাল পেকা গুইটে, তাকে কিন্তু শেষ মুহূর্তে রেড কার্ড দিয়ে ইস্টবেঙ্গলকে 10 জন করা হয়েছিল। তো সেই কার্ড সমস্যার কারণে আজকে পেকা থাকতে পারছে না। সেই জায়গায় মাঝ মাঠের দায়িত্ব কে সামলায়, কে গিয়ে গোল করে, দেবজিতের সঙ্গে কারা সাপোর্ট দেবজিৎকে করে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। ইন্টারেস্টিং ম্যাচ হবে। এবং এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে রীতিমতন কিন্তু রাগ আমার অনেক বেশি ধরছে, কারণ এই প্লেয়াররা তো পরবর্তী সময় আমাদের সম্পদ হয়ে উঠবে, প্রত্যেকটা দলের সাপ্লাই লাইন হয়ে উঠবে। ভাই এই বড় দলের ম্যাচগুলোই দেখাচ্ছে না রিলায়েন্স ফাউন্ডেশনের অফিসিয়াল পেজ থেকে। ডার্বি ম্যাচ একটা ভালো ভিউয়ারশিপ হবে, চলো সেই ম্যাচ দেখানো যাক। আর বাদবাকি ম্যাচগুলো কি হচ্ছে, বাদবাকি ম্যাচের কোনো খবরই নেই। সেখানে বেশিরভাগ সময়ই আমরা দেখছি পাঞ্জাবের খেলাই দেখিয়ে যাচ্ছে, দিল্লির খেলা দেখিয়ে যাচ্ছে, ওদের খেলাগুলো হচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা সেইভাবে দেখানো হচ্ছে না। জানি না আজকে খেলা আমরা কোনোভাবে দেখতে পাবো কি, কেউ যদি মাঠে গিয়ে লাইভ করে সেই আপডেট যদি আমার কাছে আসে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সেটা আমরা দিয়ে দেবো। তাই তোমরা একটু সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যেও। আর যারা পারবে স্কোর লাইন প্রেডিকশান করো, যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দেব। তো অবশ্যই সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি ISL-এর বাদবাকি দলদের নিয়ে, তো তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম কেরালা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ছেড়েছে, এবং কেরালা দলের একদম ইউথ সিস্টেম থেকে উঠে আসা দুই ভাই মোহাম্মদ আজাহার এবং মোহাম্মদ আইম্যান, তারা একই সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নতুন ক্লাবে যোগদান করেছে, স্পোর্টিং ক্লাব দিল্লিতে। তারা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এবং তাদের নামও কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। আস্তে আস্তে স্পোর্টিং ক্লাব দিল্লি তারা কিন্তু তাদের স্কোয়াডকে বড় করার চেষ্টা করছে। অলরেডি তাদের স্কোয়াডে এখন 22 জন রয়েছে, আরও বেশ কিছু তারা ডোমেস্টিক সাইন করাবে। এবার কোনো ফরেনার সাইন হবে কি না সেটা সময় বলবে, হাতে সময় রয়েছে, তারা ফরেনারের জন্যও কিন্তু চেষ্টা করছে। তো এই জায়গাতেই একটা তোমাদের ইন্টারেস্টিং আপডেট জানিয়ে রাখি, তোমরা সকলেই জানো স্পোর্টিং ক্লাব দিল্লির যে কোচ রয়েছে টমাস, সে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিল, এবং কেরালায় যে সমস্ত প্লেয়াররা ছিল তার সিস্টেমে যে সমস্ত প্লেয়াররা উঠে এসেছিল তাদেরকে সে মূলত চাইছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের বর্তমানে গোলকিপার প্রভসুকান সিং গিলের সঙ্গেও কিন্তু ইউথ লেভেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই টমাসের। তো প্রভসুকান সিং গিলের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলছিল যে গিলকে যদি গোলকিপার পজিশনে দিল্লিতে নিয়ে যাওয়া যায় সেটার কিন্তু চেষ্টা চলছিল, কিন্তু গিল অলরেডি কন্ট্রাক্টেড প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের সঙ্গে সে অনেক দিন যুক্ত রয়েছে। ইস্টবেঙ্গলের সেটআপে সে ফার্স্ট চয়েস গোলকিপার, সেই কারণে গিল কিন্তু সেক্ষেত্রে গিলের এজেন্ট সরাসরি, বা গিলও বলতে পারো, সরাসরি জানিয়ে দেয় যে না,
না, আমি এই মুহূর্তে আমি কোনো রকম ক্লাব পরিবর্তনের কথা ভাবছিও না। আর এই সিজনে যদি আমরা গিলের পারফরমেন্স নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে গিল কিন্তু 8টা ম্যাচে 4টে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে এবং মোটামুটি ভালো খেলছে। তো গিল কিন্তু জানিয়ে দেয় যে না, আমি কোনোভাবেই এখন যাচ্ছি না, পরে সেটা দেখা যাবে। এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট যেহেতু রয়েছে, আমি কন্ট্রাক্ট টার্মিনেটই বলো বা আমি কোনোভাবে যাচ্ছি না, এটা কিন্তু গিলের দিক থেকে জানিয়েছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার যে প্লেয়াররা দলটাকে ভালোবাসে, এটাই সবথেকে প্রয়োজন ছিল। প্রফেশনাল প্লেয়ার যে কোনো মুহূর্তে দল পরিবর্তন করতে পারে, কিন্তু কতজন প্লেয়ার পারে যে না আমি এই দলেই খেলবো, অন্য দলে যাব না। এটা এর আগে আমরা দেখেছিলাম নাওরে মহেশ সিংয়ের কাছ থেকে সে সরাসরি জানিয়ে দিয়েছিল আমি অন্য কোনো দলে যাব না। পিভি বিষ্ণু সেও জানিয়েছিল। এবার কিন্তু গিল সেও কিন্তু জানালো যে না, আমি ইস্টবেঙ্গল ছেড়ে যাচ্ছি না। আমরা গিলকে নিয়ে, গিলের পারফরমেন্স নিয়ে, বিশেষত পেনাল্টি নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু গিলের এই যে মানসিকতা, এটার জন্য কিন্তু অবশ্যই গিলকে প্রশংসা করতেই হবে। তো এর সাথে সাথে আমরা যদি কেরালাকে নিয়ে কথা বলছি, তো কেরালার একজন স্টার প্লেয়ারকে কিন্তু কেরালা চাইছে সেল আউট করে দিতে, কারণ সেই প্লেয়ারের যেটা স্যালারি এবং তার কন্ট্রাক্টটা অনেক বড়। এই মুহূর্তে আমরা দেখেছি কেরালা অনেক তাদের বাজেট কমিয়েছে, তাদের 6 বিদেশিকে ছেড়ে দিয়ে তারা ইউথ প্লেয়ারদের নিয়ে কাজ করছে। সেখানে বেশ কিছু ছোটোখাটো মানে একটা প্লেয়ারের প্রোফাইল যেরকম ধরো লুনা ছিল, লুনার পিছনে যতটা খরচা করছিল সেই জায়গাতে 3টে বিদেশি প্লেয়ার নিয়ে চলে এসেছে। তো হার্মিপামের যেহেতু কন্ট্রাক্টটা অনেক বড়, তার স্যালারি অনেকটা বড়, তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স চাইছে যে হার্মিপামকে কিন্তু সেল করে দিতে। এই উইন্ডো থেকেই তারা চেষ্টা চালাচ্ছে এবং তাকে বলা হয় যে তুমি যদি অন্য কোনো ক্লাবের ভালো অফার পেয়ে থাকো তুমি কিন্তু মুভ করতে পারো, কারণ আমাদের কাছে অলরেডি হার্মিপাম না থাকলেও তাদের কাছে দু একজন প্লেয়ার রয়েছে ডিফেন্স লাইনে, তারা কিন্তু খেলে দিতে পারে। বিকাশ ইয়াম নামকে তারা তাদের পছন্দের প্লেয়ার হিসাবে ধরছে, কারণ তাকে তাদের ভালো লাগছে এবং কোচের পুরোপুরি প্ল্যানিংয়ে রয়েছে। হার্মিপাম অতটাও কিন্তু তাদের দলের জন্য গুরুত্বপূর্ণ নয় বলে তারা মনে করছে। এবার দেখো, ইস্টবেঙ্গল অনেক দিন ধরেই কিন্তু এই হার্মিপাম রুইভাকে নেওয়ার ব্যাপারে চেষ্টা করছিল। হ্যাঁ, আনোয়ার আলী রয়েছে সেই জায়গায়, কেন হার্মিপাম রুইভা? দেখো, আনোয়ারের একটু আধটু কিন্তু চোটের নিয়ে সমস্যা থাকে, আমরা দেখেছি কিছু ম্যাচ আনোয়ার মিস করে। রিসেন্ট টাইমে আনোয়ার চোট থেকে ব্যাক করছে, সে আইএসএল খেলবে। তো সেই জায়গায় পারফেক্ট ব্যাকআপ কিন্তু হার্মিপাম হতে পারে। হ্যাঁ, এবার বলবে মার্টিন রায়নাও রয়েছে, রায়নার এক্সপিরিয়েন্স আর হার্মিপামের এক্সপিরিয়েন্সের মধ্যে হিউজ তফাৎ রয়েছে। হ্যাঁ, রায়নাকে ভাবতে পারে একটা অপশান হিসেবে। কোনো ম্যাচে ধরো আনোয়ার সাসপেন্ড রয়েছে, তো সেই জায়গাতে যদি হার্মিপামকে খেলানো হয়, হার্মিপামেরও ধরো কোনো রকম ইঞ্জুরি রয়েছে, সেই জায়গায় রায়না একটা অপশান হিসাবে থাকতে পারে। তো সেক্ষেত্রে এইভাবে যদি হার্মিপামকে আনা যায়, আমি তো বলবো খুব একটা খারাপ অপশান হবে না। কিন্তু হার্মিপামের দিকে আরও বেশ কিছু দল লাইক বেঙ্গালুরু এফসি, তারা কিন্তু ডেফিনেটলি হার্মিপাম রুইভার পিছনে যাবে বলে পার্সোনালি আমার মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত। ইস্টবেঙ্গলের অনেক পুরাতন টার্গেট রয়েছে এই হার্মিপাম রুইভা, তাকে সাইন করাতে পারে কি, তার দিকে নজর দিতে পারে কি, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এরপর যদি আমরা একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ার যে হতে চলেছে সেই প্লেয়ারকে নিয়ে, ইউসুফ এজেজারিকে নিয়ে কিন্তু এবার একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। ইউসুফ এজেজারি এই প্লেয়ারটা কিন্তু কিছুটা রবসন রবিনো টাইপের প্লেয়ার, যেরকম রবিনো উইং থেকে এসে অপারেট করতে পারে, গোল করতে পারে, স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, সেই রকম টাইপেরই কিন্তু খেলোয়াড় এই ইউসুফ এজেজারি। তো এই ইউসুফকে কিন্তু দীর্ঘদিন ধরে অস্কার ব্রুজন চাইছিল। অস্কার ব্রুজন যখন বসুন্ধরা কিংসের কোচ ছিল তখন কিন্তু এই মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ প্লেয়ারের দিকে কিন্তু নজর ছিল, বারবারই কিন্তু তার প্রোফাইল আসে, অস্কার পছন্দ করেছিল। কিন্তু বসুন্ধরা কিংসের যে যারা বিদেশি প্লেয়ার বা স্বদেশি প্লেয়ার নেয় তাদের যে একটা কমিটি থাকে, সেই কমিটি থেকে তারা কিন্তু এই প্লেয়ারকে আনতে পারেনি, কারণ তার যেইগুলো শর্ত ছিল তারা কিন্তু সেগুলো মানতে পারেনি। কিন্তু প্লেয়ারটা অলরেডি বেশ কয়েকবার কিন্তু তার প্রোফাইল বসুন্ধরা কিংসের কাছে আসে এবং বসুন্ধরা কিংসের একজন শীর্ষকর্তা সে যেটা জানিয়েছে, এই ফুটবলারের সিভি বেশ কয়েক বছর ধরে আমাদের কাছে এসেছিল, কিন্তু দল গঠন সংক্রান্ত বেশ কিছু প্যানেলের অসুবিধার কারণে কিন্তু আমরা এই প্লেয়ারকে নিতে পারিনি। তো এই প্লেয়ার কিন্তু খুবই একজন ভালো প্রোফাইলের প্লেয়ার এবং আশা করছি ইস্টবেঙ্গল তাকে সই করিয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু লাভবান হবে। তো অস্কার ব্রুজনের কিন্তু বহু পুরাতন টার্গেট, তার বোঝাই যাচ্ছে এই ইউসুফ এজেজারি। তো ইউসুফ আশা ইস্টবেঙ্গলের জন্য আশা করছি শুভ কিছুই হতে পারে। দেখা যাক ইউসুফ কবে আসে, সে কীরকম পারফরমেন্স করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপর অনেকেই জানতে চাইছিলে যে মোহামেডানের কি খবর, তাদের কি অবস্থা রয়েছে। দেখো, আমরা যদি একটু মোহামেডানকে নিয়ে কথা বলি, তাদের
কোনো রকম ইনভেস্টার তারা পাচ্ছে না এখনও পর্যন্ত। পরে যদি কিছু হয় সেটা পরের কথা। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় তারা যতটুকু পেরেছে চেষ্টা করেছে, বেশ কিছু ট্রান্সফার ব্যান তারা তুলেছিল, কিন্তু তারা অলরেডি কোনো রকম বিদেশি প্লেয়ারকে নিতে পারবে না, তাদের সেই রকম ট্রান্সফার ব্যান রয়েছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়েই তারা খেলার চেষ্টা করবে এবং তারা কিন্তু সবাই 1-2 তারিখের মধ্যে এসে যাবে এবং 3 তারিখ থেকে কিন্তু তারা পুরো ইন্ডিয়ান স্কোয়াড এবং মেহরাজউদ্দিনকে দিয়েই কিন্তু তাদের এই বছরের আইএসএলটাকে খেলবে। তো একমাত্র হয়তো তারাই দল যে তারা কোনো রকম বিদেশি প্লেয়ারদের নিয়ে খেলতে পারছে না। বাদবাকি সমস্ত দলের ক্ষেত্রে দেখো যে বিদেশি প্লেয়ার রয়েছে। আমি তোমাদের জানিয়েছিলাম যে যারা বিদেশি ছেড়ে দিচ্ছে তারাও কিন্তু বিদেশি নেবে। গোয়াও কিন্তু বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, চেন্নাইন এফসি সাইন করাচ্ছে, জামশেদপুর তো পূর্ণ শক্তি। তো ওভারঅল কিন্তু মোহামেডানের অবস্থা একটুটা খারাপ রয়েছে এবং তারা এটুকু হয়তো বুঝে গেছে যে রেলিগেশন হচ্ছে না, এই বছরটা নমো করে খেলে দেওয়া যাক। তো দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করতে পারে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।